বিবিসির এই যে বানোয়াট অযৌক্তিক সাংবাদিকতার নীতিমালা পরিপন্থী যে নিউজটা, সেই নিউজের বিরুদ্ধে আজকে ফরমাল কমপ্লেইন করা হয়েছে। আমি আপনার প্রোগ্রামে থাকা অবস্থায় আমি সুশান্ত দাস গুপ্তর টেক্সট পেলাম এবং ওখান থেকে যে কমপ্লেইনটা করা হয়েছে তার ডকুমেন্ট পেলাম, অর্থাৎ ফরমালি আজকে কমপ্লেইন লস করা হয়েছে। 3000 পুলিশকে মেরে ফেলা হয়েছে, আর ওরা বলছে ওদের 840 জনকে মেরেছে। এটা হচ্ছে ওদের দাবি। প্রথমে বলেছে 4000 থেকে নেমে এসেছে 2000 থেকে নেমে এসেছে 1500 থেকে নেমে এসেছে 1000, এখন এসে 840। ওই 840 জনের মধ্যে কালকে যে প্রতিবেদনটা দেখতে পেয়েছি, সেই প্রতিবেদন হয়েছে আপনার চুরি করতে গিয়ে ধরা পড়েছে নিউ মার্কেটে আজকে থেকে 5 মাস আগে, ওই ঘটনার 5 মাস আগে তাকেও নাম ঢুকিয়ে দিয়েছে। বিবিসিকে বেদ বাক্য মনে করি না, বাইবেলও মনে করি না। আর খণ্ডিত যে অংশটুকু আমি যে গল্প দিয়ে শুরু করেছিলাম যে আমার বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে, ইহা সঠিক, পরের টুকার নাই যে তবে সেই মামলা ফাইনাল রিপোর্ট হয়ে গেছে, টুকার নাই। কাজে বিবিসির এই সাংবাদিকতার জায়গায় যদি এটুকু থাকতো যে এই ঘটনাকালীন সময়ে পুলিশকে হত্যা করা হয়েছে, তাদের টাঙিয়ে রাখা হয়েছে, জেল ভেঙে এত লোক বেরিয়ে গেছে, হিজবুত তাহরীর সদস্যরা স্বীকারোক্তি করেছিল, 450টি থানা আক্রমণের শিকার হয়েছিল, জামাত যেগুলো স্বীকার করেছে, যদি নেগেটিভ দিকটা পজিটিভ দিকটা দুইটা আসতো তাহলে ব্যালেন্স অফ কনভিনিয়েন্স এবং ইনকনভিনিয়েন্স থাকতো। পুলিশের যে 3000 পুলিশ সদস্য নিখোঁজ, যাদের শত 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 লাশ পাওয়া গেছে এবং নিখোঁজ, এই যে এতগুলো এই যে একটা গণহত্যা হয়েছে, সেটার জন্য একটা কথাও নেই, মানে আনহার্ড ভয়েস। তারপরে এই যে আপনার এতগুলো হিন্দু জনগোষ্ঠীকে যে সিস্টেমেটিক কিলিং করা হলো, রাস্তাঘাটে পড়ে থাকতে দেখলাম আমরা, এগুলো নিয়ে কোনো কথা নাই। গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর সাহেবের পিএস যে জুয়েল মোল্লা, তাকে যে 18 জুলাই ঝুলিয়ে রাখা হলো, এটা নিয়ে বিবিসির একটা কথা নাই। বিবিসি বলছে তাদের ল্যাবে তারা টেস্ট করে এইটাকে শেখ হাসিনার বক্তব্য হিসেবে পেয়েছে। আর বাংলাদেশের আইসিটির এখন যিনি চিফ প্রসিকিউটর বিজ্ঞ অ্যাডভোকেট তাজুল ইসলাম, তিনি বলছেন যে না না না, এটা বিবিসি করে নাই, এটা আমাদের সিআইডি বের করছে। এখন আমাদের সিআইডি বলতে তাজুল সাহেবদের সিআইডি কে আমরা রিলাই করব নাকি বিবিসির কথা? দুইজনে দুই রকম করতেছে। আমি যদি জিজ্ঞেস করি নিজুম মজুমদার আপনাকে, বিবিসির প্রতিবেদনে আমরা ধরেন অনেক কিছু দেখলাম, কিন্তু আসলে কিছুই দেখলাম না। এমন কোন ঘটনা কি আছে যেটি সত্যি সত্যি তারা অনুসন্ধান করে বের করেছে? ধরেন আজকে তাজুল ইসলাম দাবি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে এই অনুসন্ধান বিবিসি করেনি, আমরাই আগে করেছি। তার ট্রাইব্যুনালের কথা বলছে, সে দাবি করেছে এরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে। অন্যদিকে আমি যদি দেখি, আমি কি জানতে চাই, আমি যদি শুরুতে আমার উপস্থাপনার শুরুতে আমি বলেছিলাম 7.6 গান কোথা থেকে আসলো, কারা ব্যবহার করলো, আমি জানলাম না তো এই অনুসন্ধানে। কারা স্নাইপার দিয়ে গুলি করলো, আমি তো জানলাম না। কতজন পুলিশ এখন পর্যন্ত মারা গেল, সেটিও জানলাম না। কতজন মানুষ এই ঘটনায় জুলাই আগস্টে নিহত হলো, তারও কোনো সামগ্রিক চিত্র আমি পেলাম না। তাহলে আসলে এই ঘটনায় শুধু একটি এস্টাবলিশমেন্টই পেলাম, যে মানে একটিকেই টার্গেট করে পুরো ঘটনা অনুসন্ধানটি পরিচালিত হলো, যে কে নির্দেশ দিয়েছে। এবং সেই নির্দেশদাতা যদি শেখ হাসিনা হয়ে থাকেন, এটি বিবিসির অনুসন্ধান নয়, অলরেডি তাজুল ইসলাম দাবি করেছেন, তাদের কর্মকর্তারা এটি বের করেছেন। ফলে এই অনুসন্ধান থেকে আমরা আসলে কি পেলাম আমি বুঝতে পারছি না, আপনি কিছু বুঝতে পারছেন কিনা? এখানে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে পার্টিকুলারলি বিবিসি যেই অনুসন্ধানটা করছে বলে দাবি করছে, সেটা যেমন একটা অ্যাসপেক্ট আছে। আমার কাছে মনে হয় যে একই দিকে আমি যেই দাবিটুকু করছি, এগুলো আসলে মানুষের সামনে আসা উচিত এবং একটা ডকুমেন্টারি ওয়েতে আসা উচিত, এবং সেটা না হওয়ার ফলশ্রুতিতেই বিবিসি এই সুযোগগুলো পেয়েছে, আল জাজিরা এই সুযোগগুলো পেয়েছে। এই যে দিনের পর দিন আল জাজিরা এই ডকুমেন্টারি বানাচ্ছে, একতরফা ভাবে দেখাচ্ছে, পার্টিকুলার একটা দীর্ঘদিন ধরে স্মিয়ার ক্যাম্পেইনটা করছে, এইটার পাল্টা হিসেবে একটা কার্যকর যেই মিডিয়া যেই ভূমিকাগুলো নেওয়া প্রয়োজন, আমি আমার নিজের কথাই বলতে পারি, আমিও কি ঠিক একইভাবে নিতে পেরেছি বা আমরা কি দেখাতে পেরেছি? এটা না পারা বা না করার পেছনে অনেক ধরনের কারণ আছে। একের পর এক সরকারের উপরে নানান ধরনের দোষ এসেছে, নানান ধরনের, দেখেন আপনি খেয়াল করে দেখেন যে আল জাজিরা যখন, আমি আপনাকে বলছি আল জাজিরা এবং ব্রিটিশ মিডিয়া এরা অনেকদিন ধরে ডক্টর ইউনূসের পক্ষে কাজ করছে, আমরা এটা অনেকদিন ধরেই দেখছি। সেক্ষেত্রে আপনারা ইংল্যান্ডে আছেন, আপনারা কেন পিছিয়ে আছেন? দেখেন একটা কথা যেটা আছে, যে সেটা হচ্ছে যে আমরা যে একেবারে দেখিয়েছি, হয়তোবা তাদের তুলনাতে এক্সপোজারটা কম ছিল। তবে আমি আপনাকে একটা ব্যাপারে কথা দিতে পারি যে এইসব ঘটনাগুলো
অবশ্যই দেখানো হবে এবং মানুষের সামনে তুলে ধরা হবে মুদ্রার অপর পিঠ। তারা তো দেখাচ্ছে যে পুলিশ এই করেছে সেই করেছে, নানান ধরনের ব্যাপার। আমি সোজা সোজা বাংলাতে শুধু যদি একটা প্রশ্নই আপনাকে আমি করি, যে এই যে আপনি আমাকে বলুন আজকে যদি করা হতো তাহলে কি ব্রিটিশ পুলিশ চুপচাপ বসে থাকতো? আমি আপনার করা যে হয়নি আমাদের তরফ থেকে তা না, আমি বলেছি এক্সপোজারটা কম হয়েছে। আমার সেন্টেন্সটা আমি শেষ করি। এই যে 3000 লোককে হত্যা করা হলো, এই যে মুগ্ধর যে বন্ধু এসে সেদিন একটা স্টেটমেন্ট দিল, বা তার বন্ধু সিরাজুল ইসলাম নিঝুম নামে একটা ছেলে যে বলল যে মুগ্ধর গুলি করার ব্যাপারটা, তারপরে এই যে লোকজন বলা শুরু করেছে যে স্নাইপার ব্যবহার করা হয়েছে, এই যে বলা হচ্ছে যে পেছন থেকে হঠাৎ করে এসে দেখে গুলি করে মেরে ফেলা হয়েছে, এই যে আবু সাইদকে 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা পর, প্রায় 8 ঘন্টা মনে হয় পরে হসপিটালে নিয়ে যাওয়া, তার আগেই মাথা থেকে তার রক্তক্ষরণ হওয়া, এরকম অসংখ্য ভিডিও ফুটেজ গুলো আমাদের কাছে যে আছে, বা এই ঘটনাগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি। যেমন ধরেন একটা ছোট্ট আমি উদাহরণ দিয়ে আপনাকে যদি আমি শুধু বোঝাই, সেটা হচ্ছে যে পুলিশ ছড়া গুলি মেরেছে, রাবার বুলেট মেরেছে, আমরা দেখতে পেলাম যে পায়ে হাত দিয়ে আপনার আবু সাইদ বসে গেল, একেবারে জলজ্জান্ত ভাবে আমরা দেখলাম। আমরা শুধু এতটুকু দেখে সিদ্ধান্তে চলে আসছি যে পুলিশের গুলিতে মারা গেছে, অথচ মানুষ নিজের চোখে দেখলো সে তার পায়ে হাত দিয়েছে, মানুষ নিজের চোখে দেখলো তাকে নিতে গিয়ে 2 বার ফেলে দেওয়া হলো, মানুষ নিজের চোখে দেখেছে যে সে পুলিশকে লাঠি দিয়ে পেটালো, মানুষ নিজের চোখে দেখলো তার মাথা দিয়ে রক্ত পড়লো। কিন্তু আশ্চর্য একটা ব্যাপার, মানুষ প্রশ্ন করলো না তার মাথার পেছনে রক্ত এলো কি করে, তাকে 2 বার ফেলে দিল কেন, তাকে 8 ঘন্টা পরে কেন নিয়ে যাওয়া হলো, তার মাথার পেছনে রক্তটা এলো কেন, সে পুলিশকে বাড়ি দিল কেন। এই যে মানুষকে, এই যে মানুষ, এই জন্য আমি আপনার প্রোগ্রামে আমি অসংখ্যবার বলেছি যে বাংলাদেশের মানুষকে আপনি স্টেরিওটাইপ গদ্য বলেন, সেই স্টেরিওটাইপ গল্প শুনতে খুবই পছন্দ করে, সে স্রোতের বিপরীতে যেতে চায় না। আপনি যে কোনো মানুষকে জাস্ট র্যান্ডমলি, আপনার এখানে যারা কমেন্ট করছে খুবই তীব্রভাবে আমাদের বিরুদ্ধে, তাদের একজনকে এখানে ডেকে নিয়ে এসে জিজ্ঞেস করেন তো যে মাননীয় প্রধানমন্ত্রীর অডিও বলে যেই অডিওটা প্রচার করা হয়েছে, would you please give me the full audio please, but would you please claim or would you please urge to tell, would you please urge to BBC to give the whole audio, the entire audio? কেউ আছে এটা বলার যে আমি কি পুরো অডিওটা শুনতে পারি, আমাকে কি পুরো অডিওটা দেবেন? নেই। আমি কি বলতে পারি যে আপনি যে খণ্ডিত চিত্র দেখাচ্ছেন আমি কি পুরো ফুটেজটা পেতে পারি? এই যে আপনি ডকুমেন্টারির মধ্যে আমি দেখলাম আবু সাইদকে নিয়ে যাচ্ছে, আমি কি তাকে বলতে পারি আচ্ছা আবু সাইদ যে পুলিশকে গিয়ে একটা লাঠি দিয়ে বাড়ি দিল সেটা আপনি দেখালেন না কেন? আচ্ছা এই যে আপনি আবু সাইদকে নিয়ে যাচ্ছে 4-5টা ছেলে, ঠিক সেই জায়গাতেই সে আপনার ফুটেজটা বন্ধ করে দিয়েছে, ঠিক যার পরপরই তাকে ড্রপ করে ফেলে দিয়েছে তার মাথাটা আগে, সেটা আপনি দেখালেন না কেন? আচ্ছা আবু সাইদের মাথা দিয়ে যে রক্ত পড়ছে এইটা আপনি দেখালেন না কেন? তাহলে এটাকে আমরা বলি হচ্ছে পলিটিক্স অফ কনভেনিয়েন্ট, অর্থাৎ আপনার ঠিক যতটুকু আপনার কাজে লাগবে আপনি ওইটাই দেখাবেন। আমি তো দুটো চিত্রই দেখতে চাই। আচ্ছা এইবার আমি একটু আইনের ব্যাপারে আসি। আচ্ছা আইন কি বলছে? আইন পরিষ্কার করে বলছে পুলিশ প্রবিধানের 153 ক আই অনুযায়ী পুলিশ ব্যক্তিগত আত্মরক্ষা বা সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগ করার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে। দণ্ডবিধি আইনের 96 থেকে 106 দ্বারা। পুলিশ প্রবিধানের 153 ক 2 অনুযায়ী পুলিশ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে। এইটা আবার কনফার্ম করছে ফৌজদারি কার্যবিধির 127 থেকে 128 দ্বারা। পুলিশ প্রবিধান 153(3) অনুযায়ী কোন কোন পরিস্থিতিতে পুলিশ গ্রেফতার কার্যকর করার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে সেটা ফৌজদারি কার্যবিধি 46 ধারাতে বলা আছে। পুলিশ প্রবিধানের 153 খ অনুযায়ী ব্যক্তিগত আত্মরক্ষা অধিকার প্রয়োগের জন্য পুলিশ আগ্নেয়াস্ত্রের ব্যবহার করতে পারবে। আমি আপনাকে এই 5টা আইন বললাম। এখন সুলতান আপা আপনার কাছে প্রশ্ন, পুলিশকে যখন ঢিল মারা হচ্ছে পুলিশ প্রপোর্শনেট ফোর্স ইউজ করছে, সেটা কি ছড়রাগুলি, টিয়ার গ্যাস, ঢিল মারা হচ্ছে, পাটকেল মারা হচ্ছে, ফাইন। তো পুলিশকে যখন মেরে যাত্রাবাড়ি ফ্লাইওভারে ঝুলিয়ে দেওয়া হচ্ছে তখন কি পুলিশ অফিসার বলবে মাননীয় প্রধানমন্ত্রী আমি কি এখন গুলি করতে পারি? এটা কি পুলিশ তখন বলবে? পুলিশ তখন গুলি করবে, এটা আইনে আছে। তাহলে আইন চেঞ্জ করেন। এখন আপনি বিষয়গুলি তুলে ধরবেন, গুলি করার অধিকার আছে পুলিশের। 3000 পুলিশকে মেরে ফেলা হয়েছে আর ওরা বলছে ওদের 840 জনকে মেরেছে।
এটা হচ্ছে ওদের দাবি। প্রথমে বলেছে 4000, 4000 থেকে নেমে এসেছে 2000, 2000 থেকে নেমে এসেছে 1500, 1500 থেকে নেমে এসেছে 1000, এখন এসে 840। ওই 840 জনের মধ্যে কালকে যে প্রতিবেদনটা দেখতে পেয়েছি, সেই প্রতিবেদন হয়েছে আপনার চুরি করতে গিয়ে ধরা পড়েছে নিউ মার্কেটে আজকে থেকে 5 মাস আগে, ওই ঘটনার 5 মাস আগে তাকে ও নাম ঢুকিয়ে দিয়েছে। আমি আপনাকে এই পরের সেকেন্ডে আমি এটা দেখে আপনাকে পড়ে শোনাচ্ছি, রেজাল ভাইয়ের পরেই আমি এটা বলবো যে আমি একটা রিপোর্ট করেছি যে ধর্ষণের আসামিকেও, যে ধর্ষক ওই আন্দোলনের সময় একজন ধর্ষক, বিবিসি কি এটা দেখিয়েছে যে গণভবন থেকে চেয়ার চুরি করেছে, ফুলের টপ চুরি করেছে, কায়সার আমির যে আপনার প্রিন্টার চুরি করেছে, লুটপাট করেছে, খুন করেছে, তারপরে গণভবন কমপ্লেক্স হত্যা করছে। আপনি রেজাল্টকে জিজ্ঞেস করেন না কেন যে উনাকে খুন করতে কিভাবে এসেছিল? সেটা কি বিবিসি প্রতিবেদন দেখিয়েছে? সেটাই এখন বিবিসির যে প্রতিবেদনে পুরো চিত্রটি আসে নাই বলে দাবি করছেন, সেই বিষয়ে কি আপনারা বিবিসির সঙ্গে কোন রকম যোগাযোগ করবেন? আমরা ডেফিনেটলি আমরা চিঠি দিব, আমাদের যে লিগ্যাল টিম আছে সেই আমরা চিঠি দিব, জানতে চাবো এবং আমরা আমাদের কাজগুলা করব। এবং আগামী 1 থেকে 2 মাসের ভেতরেই আপনি দেখবেন, ইনফ্যাক্ট এইটা রিপারকেশন হিসেবেই আমরা অতি দ্রুত আমরা পাল্টা ভিডিও বানাবো। শেষ, আমাদের যতটুকু ক্ষমতা আছে আমরা করবো, আমরাও দেখাবো। আচ্ছা, জনাব ব্যারিস্টার রেজাউল করিম, আপনি যদি আমাকে একটু বলতেন যে আপনাদের পিআর এত দুর্বল কেন, মানে আওয়ামী লীগের পিআর এত দুর্বল কেন? আমি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে, 1টা বছর হয়ে গেল, দৃশ্যমান কি করছেন আপনারা? আই ডোন্ট সি এনিথিং। দেখুন, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমি আসলে আওয়ামী লীগের কোন পলিসি ডিসিশন মেকার না, আমি সিম্পল একজন সদস্য আওয়ামী লীগের। সেই জায়গা থেকে, আমার জায়গা থেকে আমি করছি, এই বিষয়টা আমাদের নীতি নির্ধারণী ব্যক্তিরা বলতে পারবে। তবে নিজুম মজুমদার যে প্রসঙ্গটা বলছে, আমার সামনে একটা আইন আছে, আমি আইনটা একটু আপনাকে বলতে চাই। সেখানে দণ্ডবিধির 96 ধারা, এই 96 ধারায় বলা হয়েছে ব্যক্তিগত আত্মরক্ষায় কৃত বিষয়সমূহ ব্যক্তিগত আত্মরক্ষার ক্ষেত্রে কৃত ঘটনা কোনোভাবেই অপরাধ হিসাবে গণ্য হবে না। এই কথাটা এই কারণে বললাম, তখনকার যে সিচুয়েশন ছিল, যেভাবে পুলিশকে মারা হচ্ছিল, অন্যদেরকে মারা হচ্ছিল, সেই সিনারিওতে যদি কেউ আত্মরক্ষার জন্য বা সরকারি প্রপার্টি রক্ষার জন্য, ওর পরে ধারাবাহিকভাবে অন্যান্য সেকশন গুলো একই কথা বলছে। দণ্ডবিধির 96 ধারাটাকে আমি রেফার করলাম। আত্মরক্ষার ক্ষেত্রে ব্যক্তিগত অধিকার প্রয়োগজনিত কোনো কার্যই অপরাধ না। যেটা আমি শুরুতে বলছিলাম যে আমাকে হত্যা করার চেষ্টা করছেন, আমি জানি আমি মরে যাব, তখন আপনাকে আমি না মারলে আমি আত্মরক্ষা করতে পারবো না। একইভাবে প্রপার্টি এবং অন্যের জীবন রক্ষার দায়িত্ব আমাদের, সেই জায়গাটা আমরা করতে হবে। আর একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, নিজম যদিও কিছু বলছেন, আমি সেখানে একটু যোগ করি। আপনি যেটা শুরু করছিলেন, বিবিসি বলছে তাদের ল্যাবে তারা টেস্ট করে এটাকে শেখ হাসিনার বক্তব্য হিসেবে পেয়েছে। আর বাংলাদেশের আইসিটির এখন যিনি চিফ প্রসিকিউটর, বিজ্ঞ অ্যাডভোকেট তাজুল ইসলাম, তিনি বলছেন যে না না না, এটা বিবিসি করে নাই, এটা আমাদের সিআইডি বের করছে। এখন আমাদের সিআইডি বলতে তাজুল সাহেবদের সিআইডি কে আমরা রিলাই করব নাকি বিবিসির কথা? দুইজনে দুই রকম করতেছে। এখানে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে, বাংলাদেশের পুলিশকে বর্তমানে সম্পূর্ণরূপে দলীয়করণ করা হয়েছে। কিভাবে? ঢাকায় মেট্রোপলিটন পুলিশের যিনি কমিশনার, পুলিশের যিনি আইজিপি, এরা কিন্তু অনেক আগে রিটায়ার্ড হয়ে বাড়ি চলে গেছিল স্বাভাবিক জীবনে। সেই বেচারাদের ধরে এনে তাদেরকে পুলিশের ইউনিফর্ম পরানো হয়েছে। এর আগে আইজি ছিলেন, তিনিও কন্ট্রাক্ট সার্ভিসে, এখন তিনি বহু আগে বাড়িতে চলে গেছেন, তাদের আনা হয়েছে। তাহলে বাংলাদেশে এত পুলিশ অফিসার, এত পুলিশ, তাদের উপর আস্থা নাই, ওনাদের বাড়িতে চলে যাওয়া লোকদের এনে বসিয়ে তাদের দিয়ে দায়িত্ব পালন করা হচ্ছে। এবং সিআইডি যদি এইটাকে রিপোর্ট করে থাকে, সিআইডির দায়িত্বপ্রাপ্ত যারা আছে, এর ভিতর অনেকেই রিটায়ার্ড হয়ে বাড়িতে যে অন্য মতাবলম্বী, তাদেরকে এনে বসিয়ে এই রিপোর্টটা করিয়েছেন। এবং সিআইডির সক্ষমতা কতটুকু আছে সেটা কিন্তু আমরা ভালো করে জানি। যেটা নিজম প্রথমে বলছিলেন যে অনেক টেকনোলজি আছে। এই যে রিসেন্টলি বেগম খালেদা জিয়ার কণ্ঠস্বর নকল করে, ব্যবহার করে, ফ্রড করে 58 কোটি টাকা লুটে নেওয়ার একটা ঘটনা কিন্তু মেইন স্ট্রিমের বিভিন্ন গণমাধ্যমে আসছে। কাজে আমি বিবিসি কে বেদবাক্য মনে করি না, বাইবেলও মনে করি না। আর খণ্ডিত যে অংশটুকু, আমি যে গল্প দিয়ে শুরু করেছিলাম যে আমার বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে, ইহা সঠিক, পরের টুকার নাই যে তবে সেই মামলা ফাইনাল রিপোর্ট হয়ে গেছে, টুকার নাই। কাজে বিবিসির এই সাংবাদিকতার জায়গায় যদি এটুকু থাকতো যে এই ঘটনাকালীন সময়ে পুলিশকে হত্যা করা হয়েছে, তাদের টাঙিয়ে রাখা হয়েছে, জেল ভেঙে এত লোক বেরিয়ে গেছে, হিজবুত তাহরীর সদস্যরা স্বীকারোক্তি করেছিল, 450টি থানা আক্রমণের শিকার হয়েছিল, জামাত যেগুলো স্বীকার করেছে, যদি নেগেটিভ দিকটা পজিটিভ দিকটা দুইটা আসতো, তাহলে ব্যালেন্স অফ কনভিনিয়েন্স এবং ইনকনভিনিয়েন্স থাকতো। আমি এক সময়, আজ থেকে
39 বছর পূর্বে আমি ওয়ার্কিং জার্নালিস্ট ছিলাম। জার্নালিজমে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হবে তার আদার সাইডের চিত্রটা আনার কথা। বিবিসির যে রিপোর্টটা দেখলাম, আদার সাইডের চিত্রটা টোটালি অ্যাবসেন্ট, ওয়ান সাইডেড না হলো। এটা কি সাংবাদিকতার নীতিমালার ভিতর পড়লো? অবশ্যই না। আমরা ফক্স নিউজ থেকে অনেক নিউজের অনেক ঘটনা প্রবাহ দেখছি যে ভয়ঙ্কর অবস্থা ঘটে গেছিল সংবাদ তৈরি করে, এবং বড় বড় দেশে অনেক গণমাধ্যম কিন্তু ওই দেশের বিভিন্ন রাজনৈতিক দলের হাউস হিসাবে বিবেচিত হয়। আল জাজিরা যখন সবাইকে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ম্যান হিসাবে তুলে ধরলো, সেখানে এমন গাঁজাখুরি গল্প ছিল যে গল্প আদৌ বাস্তবতায় ছিল না, এমন ঘটনাকে দেখেছি। কাজে বিবিসির এই রিপোর্টটা সম্পূর্ণরূপে সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। এই রিপোর্টটা আদার সাইডকে স্কোপ দেওয়া হয়নি। এমনকি আওয়ামী লীগের কারো যদি একটা ইন্টারভিউ নেওয়া হতো যে আপনাদের বিরুদ্ধে এই বক্তব্য আছে, আপনার নেত্রীর বিরুদ্ধে আপনাদের কি বক্তব্য, তাহলে উভয় পক্ষের বক্তব্যটা আসলে এটা গ্রহণযোগ্য হতো। ফলে এই রিপোর্টটা নিয়ে এত না থাকা বাবার এই কোনো কারণ নাই। এটা অন সাইডেড, একজনকে হিউমিলিয়েট করার উদ্দেশ্যে এই রিপোর্টটা। এর নেপথ্যে এই যে রিপোর্টটা একজন ইন্ডিপেন্ডেন্ট লয়ারের কথা বলা হয়েছে। প্রাসঙ্গিকভাবে আমাকে বলতে হয়, রবি ক্যাডম্যান কে ছিলেন? তিনি মীর কাসেম, যুদ্ধ অপরাধী যার ফাঁসি হয়েছে, তিনি তো তার লয়ার ছিলেন, জামাতের লবি ছিলেন। তিনি এখন ইন্ডিপেন্ডেন্ট লয়ার হয়ে গেলেন। তিনি এখন বাংলাদেশে শেখ হাসিনার বিচার হবে সেই পক্ষে। এক সেন্সে ঠিক আছে, কারণ শেখ হাসিনা যুদ্ধ অপরাধীদের বিচার করতে চাইছিলেন, সেই সময় উনি যুদ্ধ অপরাধীদের লয়ার ছিলেন। এখন শেখ হাসিনার বিচার হবে, সেখানে উনি দায়িত্ব নিয়ে যাওয়ায় এটা আমার মনে হয় যে তাদের দিক তারা চেঞ্জ করে নাই। নামটা হয়তো বাদী পক্ষ বিবাদী পক্ষ হয়েছে, কিন্তু সেন্টিমেন্টের জায়গায়, আইডিওলজির জায়গায় তিনি তাদের দ্বারা নিয়োজিত হয়েছিলেন। এখানে আরেকটা জিনিস আপনি সুলতানা শুনলে আপনার অবাক লাগবে। ট্রাইব্যুনালের একজন চেয়ারম্যান আছেন, আমি লয়ার, নামটা সবাই জানেন, আমি আর বললাম না। তিনি রিটায়ার্ড করার পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী হিসাবে এপিয়ার করছিলেন হাইকোর্টের বিচারপতির থেকে অবসরে যাওয়ার পরে। তখন অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম বললেন যে উনি তো 2 দিন আগে রিটায়ারমেন্টে গেছেন, উনি এখন সরকারি বেতন খান, ওনার সরকারি গাড়ি আছে, গানম্যান আছে, সরকারি বাড়ি ব্যবহার করেন, উনি তো ভেরি মাচ ইন সার্ভিস, উনি তো মুভ করতে পারেন না। তারপর উনি চিৎকার করে সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে আর্গুমেন্ট করা শুরু করলেন। তখন জাস্টিস এস কে সিনহা বললেন, আপনি আর একটু ভাবেন, আজকে মামলার আমরা শুনানি করব না। 6 দিন পরে তিনি কোর্টে এসে বললেন, মাই লর্ড, আমি রিটায়ার করলাম। তো যে লোকটা সালাউদ্দিন কাদের চৌধুরীর উকিল হয়ে অ্যাপিলেট ডিভিশনে গেলেন, তাকে চুক্তিভিত্তিক এই আইসিটি ট্রাইব্যুনালের বর্তমানে চেয়ারম্যান করা হয়েছে। কাজে জিনিসটা পরিষ্কার, ওখানে ট্রায়ালের নামে কি হচ্ছে, ওখান থেকে রিপোর্টের নামে কি হচ্ছে, ওখানে প্রসিকিউশনের কি স্টোরি তৈরি করা হচ্ছে। তাজুল সাহেব প্রথম দিনে বললেন তদন্তে পাওয়া গেছে শেখ হাসিনার নির্দেশেই সমস্ত স্থাপনায় আগুন দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে। আর যারা ভাঙচুর করলেন তারা বললেন যে না, আমরাই ভাঙচুর করেছি। এখন তাজুল সাহেব এবং রিপোর্টটাকে বিশ্বাস করব না যারা আত্মস্বীকৃত হামলাকারী তাদেরটা বিচার করব, তাদেরটাকে বিশ্বাস করব? কাজে এটা হাস্যস্কর একটা প্রসিকিউশন হচ্ছে। সেই প্রসিকিউশনকে সাপোর্ট করার জন্য বাংলাদেশের গণমাধ্যমের তো গলা টিপে ধরে রাখা আছে, তারা বিভিন্ন ভাবে করতেছে। বিদেশি গণমাধ্যমও যে বায়াসড হয় নাই এই কথা বলার অবকাশ রাখে না। জি জি, নিজুম মজুমদার আমাকে যদি বলতেন, দেখুন মানে আমি পুলিশের বিষয়টি বারবার আনছি এই কারণে, কারণ আমি একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে আমি শুরুতেই বলেছি যে কেমন করে আমি পুরো ঘটনাটি অবজার্ভ করেছি। এবং প্রথম যেমন আমাদের মুক্তিযুদ্ধের সময় একটা প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিল পুলিশ বাহিনী, ঠিক একইভাবে পুলিশ প্রথম আক্রান্ত হয়েছিল 71-এ, ঠিক এমনি ভাবে এইবারও দেখলাম 2024-এ পুলিশ প্রথম টার্গেট এবং প্রথম প্রতিরোধ গড়ে তোলার চেষ্টাটিও করেছিল। কিন্তু মানে এই প্রতিবেদনে তার কিছুই নেই কেন, এই জায়গাটি যদি একটু বলতেন খুব সুস্পষ্ট করে। কারণ ঘটনার আগে থেকেই কিন্তু পুলিশের লাশ ঝুলিয়ে রেখেছিল তারা। ঘটনার আগে থেকে মানে 5ই আগস্টের আগেই বিভিন্ন জায়গায় পুলিশের লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল। এমনকি আপনি যদি দেখেন যে এই ডকুমেন্টের মধ্যেই আছে যে ঘটনার পরে মানে 5ই আগস্টের পরেও বিভিন্ন অলিগলিতে পুলিশের লাশ ছড়িয়ে ছিটিয়ে ছিল। এই বিষয়টিও এই অনুসন্ধানী প্রতিবেদনটিতে আসেনি। অনুসন্ধানী প্রতিবেদনে শুধু এটাই না, শুরু করতে হলে একটু গোড়া থেকেই আসতে হবে। গোড়াটা হচ্ছে, প্রথম প্রশ্ন বিবিসির করা উচিত ছিল, বিবিসি তো ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, তাই না? এই তো বিবিসি। আচ্ছা, ব্রিটেনের যদি অ্যাপিলেট ডিভিশন বা একেবারে ন্যূনতম ফার্স্ট ট্রাইব্যুনালও যদি একটা রায় দেয়, সেটা করার জন্য হোয়াইট চ্যাপেলে ধরা যাক যে একটা বিক্ষোভ সমাবেশ হলো আলতাবালি পার্কে, যে ফার্স্ট ট্রাইব্যুনালের রায় পাল্টাতে হবে, সেটা ব্রিটেন করবে?
ব্রিটিশ গভর্নমেন্টরা নিজেদের দেশের আইন কানুন এগুলোকে আপহোল্ড করবে, তাদের সমস্ত মজা হচ্ছে গরিব দেশে গিয়ে। গরিব দেশে এটা করা হলো না। প্রথম প্রশ্ন আপনাকে করতেই হবে যে উচ্চ আদালত একটি রায় দিয়েছে, সেই রায়কে আদালতে চ্যালেঞ্জ না করে রাস্তাঘাটে চ্যালেঞ্জ করলো কেন? নাম্বার 1। নাম্বার 2, ছাত্রলীগ একটা সমাবেশ ডেকেছিল আপনার 15 তারিখে, 15ই জুলাই। একই সময়ে এই বৈষম্য বিরোধী জামাতিরা, যারা মূলত জামাত, তারা কেন একই সময় সমাবেশ ডাকলো? নাম্বার 2। নাম্বার 3, বিজয় 71 হলে প্রথম আক্রমণটা বৈষম্য বিরোধীরা কেন ছাত্রলীগের উপরে করলো? তাদের মোটরসাইকেল পুড়িয়ে দিল। নাম্বার 3। নাম্বার 4, রাস্তার মধ্যে দাঁড়িয়ে কেউ যদি বলে আমি কে তুমি কে, হিটলার হিটলার, আপনার ওই ইংল্যান্ডের রাস্তাতে, তাহলে ইংল্যান্ড মেনে নেবে? তাহলে আমাদের দেশে যখন বলা হচ্ছে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, আমরা মেনে নেব? এই কথা কে বলবে? আচ্ছা, নাম্বার 5, পুলিশের উপরে আপনি কি করছেন? প্রথমে পুলিশে না, বাংলা ব্যারিকেড দিবে। বাংলা ব্যারিকেড দেওয়ার সময় এক ভদ্র মহিলা বলছেন যে আমি একজন ডক্টর, আমাকে চিকিৎসা দিতে মিটফোর্ডে যেতে হবে, যেতে দেবে না। আগে বলেন আপনি আমাদের কজের সাথে একমত কিনা। দেখেছেন না ভিডিও? সেটা আপনাকে আগে এটা বলতে হবে যে আপনি আমাদের কজের সাথে একমত কিনা। বিবিসি এই কথা বলবে না কেন? কেন বিবিসি তো তাদের বেসিক হিউম্যান রাইটস নিয়ে অনেক বেশি উচ্চকিত। আজকে যদি ব্রিটেনের 6 কোটি মানুষ যদি বলে এই যে একটা ব্যাপারে বলে, আর আমি নিজুম মজুমদার যদি বলি যে আমি এটা মানি না, তাহলে আমাকে কি মানে আমি কি তাহলে কোনো ধরনের অন্যায় করলাম? অন্যায় তো আমি করিনি, তাই না? আমি স্রোতের বিপরীতে গেছি। সেই ভদ্র মহিলাকে সেখানে যে পেটানো হলো, মারা হলো, চুল ধরে টান দেওয়া হলো, সেই কথা কেউ বলছে না। আচ্ছা, আপনাকে মানতেই হবে, তাদের কথা শুনতেই হবে, রাস্তা আপনি আটকে দিয়েছেন। এখন আপনাকে আমি এতক্ষণ ধরে 153 যে 1 2 3 4 এগুলো আমি আপনাকে পড়ে শোনালাম। আমি আবারও আপনাকে রিইটারেট করবো, অর্থাৎ আমি একই কথা পুনরায় বলবো আপনাকে, যে বাংলাদেশের আইনে বলা আছে সমাবেশকে ছত্রভঙ্গ করার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে, আত্মরক্ষার্থে করতে পারবে, নিরীহ মানুষের জানমাল রক্ষার জন্য করতে পারবে। এখন যেই মহিলাটা মিটফোর্ডের ডক্টর, তিনি যদি বলেন যে আমাকে চুল ধরে টান দিয়েছে, পুলিশ কি আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে? যে আমাকে তারা আক্রমণ করছে শারীরিকভাবে? করতে পারবে। এটার জন্য কি মাননীয় প্রধানমন্ত্রী কোনো অনুমতি নিতে হয় না? তাহলে আমাদেরকে প্রশ্ন প্রথমেই করতে হবে যে আমাদের আইনে কি আছে। তাহলে এই যে এতগুলো ইভেন্ট ঘটে গেল, এতগুলো ঘটনা ঘটে গেল, সেগুলো নিয়ে কোনো রকমের আলাপ হচ্ছে না। আলাপ হচ্ছে যে কোথায়কার কোন এক অডিও নিয়ে এসে বলা হচ্ছে যে এটা মাননীয় প্রধানমন্ত্রীর অডিও। সেই অডিও আবার 18 সেকেন্ড, যেই অডিও আমরা শুনতে চাই পুরোটা। তারপর সেনাবাহিনী যে চলে গেল, বিবিসি দেখালো যে এরকম অরক্ষিত রেখে, পুলিশকে অরক্ষিত রেখে সেনাবাহিনী চলে যাচ্ছে। ওয়ারাস যখন সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন এবং ভাষণে বলছেন যে দেশের দায়িত্ব তার, তখন সেনাবাহিনী যাত্রাবাড়িতে পুলিশকে অরক্ষিত রেখে চলে এলেন কেন? আপনার কাছে কি মনে হয়? দেখেন, আমি আপনাকে এটা বলি, আমার মনে হয় যে বিশেষ করে আপনাকে বলার থেকেও আমার কাছে মনে হয় যে তরুণ প্রজন্মের যারা আছে, বিশেষ করে জেনজি, আমি জানি যে তাদের অনেকেই আজকের এই প্রোগ্রামটা দেখেছেন বা দেখবেন। আমি তাদের জন্য একটা কথা বলি, আমার মনে হয় তাদেরও জানা প্রয়োজন আছে। সেটা হচ্ছে সেনাবাহিনীকে আমরা দেখেছি পুলিশের দিকে তাক করে গুলি ছুটতে। অদ্ভুত একটা ব্যাপার দেখেছি। সেটা কোন আইনে হয়েছে? আপনি কি এটা দেখেছেন? আমি দেখেছি শাহবাগের মোড়ে, আমি দেখেছি পুলিশ আপনার গুলি ছুটছে পুলিশের দিকে। কেন? এটা একটা অদ্ভুত ঘটনা, এটা মনে 3 বা 4 তারিখের ঘটনা। আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমরা সেনাবাহিনী কি করেছে এইটা নিয়ে কোনো ধরনের কোনো আলাপ নাই। বিজিবি কি করেছে সেটা নিয়ে কোনো আলাপ নাই। মানে 5ই অগাস্টের পরবর্তী সময়ে আমরা নিজের চোখে দেখেছি যে আপনার হৃদয় কৃষ্ণ নামে এমন একটা ছেলে ছিল, তাকে কিভাবে পেটাচ্ছে। 6 তারিখ বা 8 তারিখের ঘটনা, বিজিবি কিভাবে মারছে। পুলিশের যে 3000 পুলিশ সদস্য নিখোঁজ, যাদের শত 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 লাশ পাওয়া গেছে এবং নিখোঁজ, এই যে এতগুলো এই যে একটা গণহত্যা হয়েছে, সেটার জন্য একটা কথাও নেই, মানে আনহার্ড ভয়েস। তারপরে এই যে আপনার এতগুলো হিন্দু জনগোষ্ঠীকে যে সিস্টেমেটিক কিলিং করা হলো, রাস্তাঘাটে পড়ে থাকতে দেখলাম আমরা, এগুলো নিয়ে কোনো কথা নাই। আচ্ছা, জুয়েল মোল্লার রক্তটা কি লাল না, নাকি অন্য কোনো কালারের রক্ত ছিল? এই যে জাহাঙ্গীর আলমের পিএস, আপনার গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর সাহেবের পিএস যে জুয়েল মোল্লা, তাকে যে 18 জুলাই ঝুলিয়ে রাখা হলো, এটা নিয়ে বিবিসির একটা কথা নাই। কি
আমি আপনাকে সেটাই বলছিলাম যে 18 জুলাই বাংলাদেশে একটা যুদ্ধ হয়ে গেছে, কিন্তু আমার জি বলুন। বিবিসি এই রিপোর্টটা যদি করে থাকে এটা ইউনুসের জন্য টাকা পয়সা পে করেছে, দ্যাটস ফাইন। আমি এইটা তো আমার কোনো কিছু আসা যায় না, বিশ্বাস করেন এই ডকুমেন্টারিতে আমার কিচ্ছু আসা যায় না, কিন্তু প্লিজ এই কথাটা যেন বলা হয় এটা একটা অর্ডার ছিল, অর্ডারের পেমেন্ট করে দিয়েছে, ওরা ডেলিভারি দিয়ে দিয়েছে, যেমন আমার পছন্দ মতো আমি কেক অর্ডার দিলে বাসায় চলে আসে, সেইটা হলে ঠিক আছে। যদি তাই হয় তাহলে পয়সা দিয়ে আওয়ামী লীগ কেন করছে না এসব? বা পয়সা দিয়ে তো আমলি কাজ করবে না, আমলি পয়সা দিয়ে করতে হবে কেন? যেখানে না যেখানে 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 আপনার আমরা দেখতে পাচ্ছি স্বীকারোক্তি দিয়েছে সমন্বয়করা, এইটাই তো প্রমাণ করে যে আওয়ামী লীগের পয়সা দিয়ে কিছু করতে হয় না আসলে। হ্যাঁ, পয়সা দিয়ে না করুক, তাহলে যদি সত্যি হয়ে থাকে সেগুলি কেন তুলে ধরছে না? আপা আপনি মনে হয় একটা ব্যাপারে একটু অমানবিক হয়ে যাচ্ছে, আমাদের উপরে একটা অমানবিক একটা ব্যাপার হয়েছে। আপনার ঠিক আপনি আপনার হাতে বাম দিকেই বা আপনার সামনাসামনি যিনি আছেন আমাদের রেজাউল ভাইয়ের পুরো ঘটনাটা আপনি শুনেছেন মনে হয় 5 তারিখে, তাই না? রেজাউল ভাই একটা স্যাম্পল মাত্র যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা কি অবস্থাতে আছে। আমি আজকে ইংল্যান্ডে সেটেলড, আজকে 23 বছর ধরে এখানে থাকি, আমার ব্রিটিশ পাসপোর্ট আছে, আমি ঘোরাফেরা করতে পারি, সেই কারণে আমি নানান রকমের কথা বলতে পারি। তো এক নিজম মজুমদার তো এখানে তো আপনার লক্ষ লক্ষ নেতাকর্মীরা বন্দী, 4 লক্ষ নেতাকর্মীকে বন্দী করা হয়েছে, আমাদের 100 এমপি কে অ্যারেস্ট করা হয়েছে, বাকি এমপিরা। আমি কালকে রেজাউল ভাইয়ের সাথে দেখা করেছি, রেজাউল ভাই সামনে আছে, উনার চোখে মুখে ট্রমা। আরে ভাই এগুলো তো করার জন্য আমরা তো কোনো ট্রমা থেকে উঠতে পারিনি। আমি বলছি কথা, আজকে মাসুদা ভাট্টি বলছে, আজকে কাজী মামুন বলছে, সুশান্ত দাশগুপ্ত বলছে, অমির রহমান পিয়াল বলছে, বা আমাদের আরাফাত ভাই বলছে, আমাদের বিপ্লব ভাই 2-1 প্রোগ্রামে এসেছে, সবাই তো ট্রমার মধ্যে আছে। আপনাকে বুঝতে হবে আমাদের উপর ঠিক আছে। আমাদের আমাদের আইনে একটা কথা আছে, সবচেয়ে বড় রাজনৈতিক না বড় আপনি এগুলা বলে আমাদেরকে শুনেন, আমাদের না রাখেন আপা এগুলা বলে নো, আমার এই কথাটা শুনতে হবে আপনাকে। এই যে আমাদের কাঁধে এগুলো আপনারা বলে আমাদেরকে ওভারবার্ডেন করেন, বড় রাজনৈতিক দল 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ কি শুধু আওয়ামী লীগ একা করেছে? দেশের অন্যান্য জনগোষ্ঠী তো ছিল, তাহলে আমাদের উপরেই শুধু কেন দায় আসবে যে দালাল আইনের বিচার আমরা করবো আর বাকিরা বসে বসে আপনার পপকর্ন খাবে? জিয়াউর রহমানকে মেরে ফেলেছে, সেটার বিচার আওয়ামী লীগ করবে। কর্নেল তাহেরকে মেরে ফেলেছে, সেটার বিচার আওয়ামী লীগ করবে। খালেদ মোশাররফকে মেরে ফেলেছে, কর্নেল হুদাকে মেরে ফেলেছে। ৭৭-এ আপনার বিমান বাহিনীতে হত্যাকাণ্ড হয়েছে, এরপরে এরশাদের বিচার আমাদের করতে হবে, আমাদেরকে গ্রেনেড হামলার বিচার করতে হবে, আমাদেরকে রাজাকারদের বিচার করতে হবে, আমাদেরকে খালেদা জিয়ার উপরে অত্যাচারের বিচার করতে হবে, তারেক রহমানের উপর অত্যাচার বিচার করতে হবে, আপনার 21 আগস্টের গ্রেনেড হত্যার বিচার করতে হবে, সব আমাদেরকে করতে হবে। আপনারা বসে বসে কি করেন সুলতান আপা? আপনি তো সাংবাদিক, আপনি কটা বানিয়েছেন ডকুমেন্টারি, আমি তো বানাতে পারি না, আপনি কটা বানিয়েছেন? তাই আওয়ামী লীগের উপরে কেন? কর্নেল তাহেরের হত্যার বিচার আওয়ামী লীগকে করতে হবে কেন? জিয়া রহমানের হত্যার বিচারের জন্য প্রধানমন্ত্রীকে বারবার কেন বলতে হবে যে আমরা বিচার করতে চাই? রাজাকারদের বিচারের জন্য আওয়ামী লীগকে করতে হবে কেন? 76 বছরের পুরনো দল এই যে 32 ভাঙলো, সাধারণ মানুষ কোথায় ছিল? যখন ক্ষমতায় আসবো তখন ক্রিম খাওয়ার জন্য এগুলো আবার আসবে। হ্যাঁ, আমি কেঁদেছিলাম আপা, আমি কেঁদেছিলাম। এটা হচ্ছে তার অবদান, আমি কেঁদেছিলাম। আপনার অবদান কি? তখন আবার সামনে এসে বলবে আপা আমি ভ্যা করে কেঁদে দিয়েছিলাম। তোমারটা নামস নাই কেন? তুই ধানমন্ডিতে যদি 50,000 লোক থাকে, নামস নাই কেন? ধানমন্ডির একটা লোক নেমেছে? 32 কি শুধু আওয়ামী লীগের সম্পদ? এই কথা বলে আপনারা আমাদেরকে প্যাম্পারিং করেছেন। এগুলো হচ্ছে এক ধরনের কুটচাল আমাদের প্রতি, আমি মনে করবো। ইয়েস, এটা আমরা বলতে বাধ্য হচ্ছি যে আমাদের কাঁধের উপর দিয়ে দায় চাপিয়ে দিয়ে সব আমাদের করতে হবে। একটা লোককে মেরে ফেলার জন্য, রাখেন আমি বলি আপনাকে, রেজাউল ভাইকে অসুস্থ সেজে, একটা রোগী সেজে বেরোয় আসতে হয়েছে। কালকে হাবিবি মিল্লাত ভাইয়ের সাথে কথা বলেছি, উনি 2 ফিট বাই 4 ফুট একটা রুমের ভিতরে ছিল 7 মাস। এই লোকগুলো ট্রমা থেকে বেরোতে পারেনি, কথা বলে না, চুপ করে থাকে। আরে ভাই, আপনি বলেন আমাকে ডকুমেন্টারি বানানোর জন্য, ওর পিএস আসিফ মাহমুদের পিএস 400 কোটি টাকার, আমার কাছে 400 কোটি টাকা দেন আমাকে, আমি প্রতিদিন একটা করে ডকুমেন্টারি বানা দেখাবো। ডকুমেন্টারি বানাবো না, টিভি স্টেশনই বানাবো, দেন আপনি আমাকে 400 কোটি টাকা। আরে পাগল নাকি? আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মেরে ফেলেছে, কেটে ফেলেছে, তাদের আমি কলকাতাতে গেছি, তাদের থাকার জায়গা নাই, বোঝার জায়গা নাই, 5 জন মানুষ 6 জন মানুষ একসাথে থাকে, তাদের উপর আপনি বলছেন ডকুমেন্টারি বানান না কেন? এখানে অনেকে কমেন্টও করছে, তা আপনি বানান না কেন? দেখুন, জনগণ বলে তো কিছু নাই, জনগণকে
জনগণকে রাজনৈতিক দলগুলো মোটিভেট করে, রাজনৈতিক দলগুলো নেতৃত্ব দিয়ে নিয়ে আসে। সেখানে যেই জনগণের কথা আপনি বলছেন, এইসব বাকন কম দেন না, এইসব বাকন আমাদেরকে বহুত লাগাইছেন। আপনারা ভালো কিসের জনগণের দায় নাই? রাষ্ট্র শুধু শেখ হাসিনা চালাবে আর আমি বসে বসে আমার লেজটা মুখের মধ্যে পুরে বসে থাকবো? শেখ হাসিনা খালি রাস্তার মধ্যে আপনার আবর্জনার বিন লাগাবে আর আমি এটা বিন বিক্রি করে দিব হচ্ছে ইয়াবা খাওয়ার জন্য। শেখ হাসিনা তার কাজ করেনি। আনিসুল হক তো বাংলাদেশের প্রত্যেকটা রাস্তার ভিতরে আপনার ময়লা আবর্জনা রাখার জন্য বিন ব্যাগ বানিয়েছে, ওই গান জুট্টি গুলো এখান থেকে কেটে নিয়েছে। তার দায় নাই? বাংলাদেশের সাধারণ মানুষের দায় নাই? জি, রেজাউল করিম, আমি একটু আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে একটা পরিস্থিতি হয়েছে, কিন্তু 1 বছর তো হয়েও গেছে, তাই না? জনগণকে ঐক্যবদ্ধ করার কি প্রয়াস আওয়ামী লীগ নিচ্ছে? এখন আপনি ওই যে যদি নিজুম মজুমদারের মতো বলেন যে হ্যাঁ আওয়ামী লীগ কেন করবে, ব্যাপারটা তো এরকম নয়। বাংলাদেশে দুটি রাজনৈতিক দিস ইজ নট এ রাইট টোন। শুধু আওয়ামী লীগ কেন বলবে এটা বলি না, আমি বলছি জনগণের দায় আছে। আপনি সব আওয়ামী লীগ আমি বলি, প্রথমে একটা ইনফরমেশন দেই। বিবিসির এই যে বানোয়াট অযৌক্তিক সাংবাদিকতার নীতিমালা পরিপন্থী যে নিউজটা, সেই নিউজের বিরুদ্ধে আজকে ফরমাল কমপ্লেইন করা হয়েছে। আমি আপনার প্রোগ্রামে থাকা অবস্থায় আমি সুশান্ত দাস গুপ্তর টেক্সট পেলাম এবং ওখান থেকে যে কমপ্লেইনটা করা হয়েছে তার ডকুমেন্ট পেলাম, অর্থাৎ ফরমালি আজকে কমপ্লেইন লস করা হয়েছে। এটা একটা জিনিস। দ্বিতীয় একটা বিষয়, আমি কখনোই অস্বীকার করব না, আমি কখনো বাংলাদেশ আওয়ামী লীগকে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে বা আমরা করতে পারছি না এইভাবে বলি না। এই কারণে যে আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক দল শুধু না, একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সেই 1949 সাল থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন সংগ্রাম, ভাষা আন্দোলন, আইন বিরোধী আন্দোলন, বিভিন্ন কিছু করতে করতে আসছে। কাজে মানুষের আওয়ামী লীগের কাছ থেকে প্রত্যাশাও বেশি। আর বাঙালি জাতির ইতিহাসে যত গৌরবময় অর্জন সবটা আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে। ফলে আমি তো একটু নেগেটিভ ভাবে বলবো যে সুলতানা যেটা বলছেন, আমি তার সঙ্গে সহমত পোষণ করে বলবো যে আমাদের আরো কিছু করার দরকার ছিল। নিঝুম তার আবেগের জায়গা থেকে, তার অনুভূতির জায়গা থেকে যেটা বলেছে সেটাকে ডিনাই করছি না, কিন্তু আমাদের রেসপন্সিবিলিটিস আরো ছিল, আমরা করে উঠতে পারিনি। কিন্তু সিনারিওটা এরকম, ধরেন আমি একেবারে এক্সাক্ট একটা ফিগার বলি আপনাকে, আমাদের 3,55,071 জন দলীয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, প্রায় 3.5 লক্ষ। আমাদের 109 জন এমপি জেলখানায় আছে, 38 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিরা জেলখানায় আছে। পুলিশের 2 জন ইন্সপেক্টর জেনারেল, কয়েকজন ডিএমপি কমিশনার, এসপি, মিলিটারির মেজর জেনারেল র্যাঙ্ক থেকে শুরু করে সচিব এমিলে প্রায় 200 লোক কাস্টডিতে আছে, মানে জেলখানার ভিতর আছে। যারা মুখ খুলে কথা বলতেন বাংলাদেশে, আপনি যদি ধরেন শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু, রূপা, শাকিল থেকে শুরু করে এরকম ভাবে আমাদের যে সকল মানুষগুলো কথা বলার মতো, তাদের জেলে যেমন আছে, তার বাইরে যারা গণমুখী কথা বলতেন তাদের সবাইকে বিভিন্ন মামলা আসামি দেওয়া হয়েছে। 600 মামলায় 261 জন সাংবাদিককে আসামি করা হয়েছে। অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। টেলিভিশনের 4 জন ছাড়া সবাইকে একটা নোটিশের মধ্য থেকে প্রত্যেককে চাকরিচ্যুত করা হয়েছে। 3টি পত্রিকা, আমি নাম বলি, প্রথম আলো, ডেইলি স্টার এবং নিউজ, এই 3টা বড় পত্রিকা ছাড়া অধিকাংশ পত্রিকা এবং টেলিভিশনের যারা চিফ নিউজ এডিটর, চিফ রিপোর্টার, এডিটর, তাদের সবাইকে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে। এরপর আপনি আসেন উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর, সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর, তারপরে এইভাবে আবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইলেক্টেড বডিতে যারা প্রায় 7,000 নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে কলমের এক খোঁচায় সবাইকে বের করে দেওয়া হয়েছে এবং মোস্ট অফ দেম তারা মামলার আসামি। ফলে দেশের অভ্যন্তরে থেকে, আপনি বিগিনিংয়ে বলছিলেন যে দেশের অভ্যন্তরে থেকে কথা বলার অবস্থা কঠিন, এখন আমাদের অনেক এমপি মন্ত্রীরা পালিয়ে আত্মগোপনে ভয়ঙ্কর অবস্থা আছে। আমি তো মনে হয় যেন স্বপ্নের মতো মনে হয় যে আমি কিভাবে আসছি, সে স্টোরি এখানে বলছিলাম, আমি আর বলতে চাই না। এইরকম অবস্থায়, ট্রমাটাইজ অবস্থার ভিতর থেকেও আমি বলবো আওয়ামী লীগের দায়িত্ব আছে। মাননীয় প্রধানমন্ত্রীর একটা ঘটনা নিঝুম সেদিন বলছে, আমি শুনছি, যে যখন 32 নাম্বার বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে, সেই সময় ওই 32 নাম্বারের উত্তরাধিকারী গোটা বাঙালি জাতি হলেও বঙ্গবন্ধু কন্যা ভাষণ দিচ্ছিলেন, তিনি ভাষণটা বন্ধ করেন নাই, আবেগ আপ্লুত হননি। তার যে
স্টিমিনা, তার যে শক্তি, এই শক্তিটা আওয়ামী লীগের প্রত্যেকটা লোকের থাকা উচিত। আমাদের এত এমপি, এত মন্ত্রী, প্রতিটি জেলায় 6টা সংগঠনের প্রেসিডেন্ট, সেক্রেটারি আছে, উপজেলায় আছে। অন্তত ডিজিটাল ব্যবস্থাটা তো বাংলাদেশে শেখ হাসিনা করে দিয়ে আমার ডাইরেক্ট মিটিং করতে না দিক, এখন তো আমরা করতে পারতেছি, কেউ আমরা টেলিগ্রাম গ্রুপে, কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপে করতেছি, কিন্তু আমাদের আরো অ্যাক্টিভ হওয়া উচিত। আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে আমি আমার দায় অস্বীকার করতে পারি না যে এত দিনের পরেও আমরা কেন নিঝুম মজুমদারের মতো সোচ্চার হতে পারছি না, আমরা কেন নফলের মতো সোচ্চার হতে পারছি না, আমরা কেন সুশান্ত দাস গুপ্তের মতো সক্রিয় হতে পারছি না। এই লায়াবিলিটিস নিয়েই আমাকে বলতে হবে যে আমাদের অনেক লেসেস আছে, আমরা সব ভালো কাজ করছি এটা তো না, অনেকেই তো ঝুঁকি নিচ্ছে, অনেকেই ঝুঁকি নিয়ে কথা বলছে। আমরা বলছি আপনি আজকে প্রবাসী থেকেও আপনি যেভাবে কথা বলছেন, আপনার অবজারভেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবজারভেশন আপনি তুলে ধরছেন, নবনীতা তুলে ধরছে, মাসুদা ভাট্টি তুলে ধরছে, এরকম আরো অনেকে তুলে ধরছে, তৌফিক তুলে ধরছে। আমাদের সেই জায়গা থেকে আমাদেরও লেসেস আছে। আমার মনে হয় অনেক ত্রুটি না থাকলে এত বড় বিপর্যয়কে কেন আমরা মোকাবেলা করতে পারলাম না। আমাদের সাংগঠনিক শক্তি আরো স্ট্রিক্ট হলে, আমরা যদি পলিটিক্যাল প্রোগ্রামটাকে উইথড্র না করতাম, তাহলে আমাদের লোক ঢাকায় লক্ষ লক্ষ লোক থাকলে ওই মেটিকুলাস ডিজাইন দিয়ে কিচ্ছু করতে পারতো না। আমাদেরও যে ভুল নাই এ কথা আমি বলবো না, আমরা সব করেছি ভালো এটা বলবো না। আমাদের আশপাশে যারা ছিল বিভিন্ন প্রশাসনের লোক, তারাও যে মিসলিড করে নাই, তারাও যে বিশ্বাসঘাতকতা করে নাই, তারা যে গুপ্ত হয়ে এখানে ঢুকে বিশ্বাসঘাতকতার ভূমিকা অবতীর্ণ হয়নি, এ কথা এখন আমি বলি না। এই কারণে আমার মনে হয় আমাদের অনেক লেসেস আছে, সেখান থেকে আমাদের শিক্ষারও আছে। আমার বিশ্বাস এই শিক্ষার থেকে আমরা অ্যাক্টিভ হয়ে যেখানে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, দেশের অভ্যন্তরে আপনার যে প্রশ্নটা আমি সংক্ষেপে জবাব দেই, আমরা মাননীয় প্রধানমন্ত্রী লয়ারদের সঙ্গে, সাংবাদিকদের সঙ্গে, ডাক্তারদের সঙ্গে প্রতিটি জেলায় জেলায় মিটিং করতেছেন। কারণ আওয়ামী লীগের প্রাণ শক্তি হচ্ছেন শেখ হাসিনা, আর উনি বলেন আওয়ামী লীগের সম্পদ হচ্ছে তৃণমূলের লোক। এই জন্য নেতাদের সঙ্গে কথা বলার চেয়ে তৃণমূলের সঙ্গে প্রতিদিন একদিনে 3টা 4টা প্রোগ্রাম উনি করেন। ফলে আমরা কিন্তু সুসংগঠিত হচ্ছি, আমরা বসে নেই। আমার নিজ জেলার একটা উপজেলা চেয়ারম্যান, সে ঢাকায় উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের মিটিং করেছে। আমার নিজের জেলা সদরে আমার কর্মীরা মিছিল করেছে। সারা দেশে কিন্তু কাজকর্ম হচ্ছে, কিন্তু স্টিম রোলারটা এমন ভাবে হচ্ছে, আমার আপনি শুনলে অবাক হবেন, ছোট্ট একটা বাচ্চা ছেলে পৌর ছাত্রলীগের সেক্রেটারি মোমেন মোর্শেদ শুভ্র, তাকে 6টা মামলা অ্যারেস্ট করছে, 6টা হাইকোর্ট থেকে বেল দিয়েছে। বেরোয় যাওয়ার সময় তাকে আবার আরেকটা ঢুকিয়ে দিয়েছে সে মামলা আসামিনেরা। এভাবে সারা দেশে যেভাবে মামলার নির্যাতন চলতেছে, এই নির্যাতনের কারণে মামলায় আপনার নাম আসামি থাকা লাগবে না, বলে তুমি সন্দেহভাজন। এভাবে টর্চারটা ইতিহাসের জঘন্যতম টর্চার এই সময় হচ্ছে। এর ভিতর থেকে আমরা সংগঠিত হচ্ছি, সেদিন খুব দূরে না যে আমরা সবাই মিলে বাংলাদেশে ঢুকবো, আমরা ইনশাল্লাহ প্রতিরোধ গড়ে তুলবো।